একসময় যার ইশারায় চলতো সোশ্যাল মিডিয়া, যার লাইফস্টাইল দেখে মুগ্ধ হতো লাখো তরুণ তরুণী, আজ সেই বিলাসবহুল জীবনের রাজা তৌহিদ আফ্রিদি কেন অঝরে কাঁদছেন? কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকে দীর্ঘ 7 মাস পর জামিনে মুক্তি পেয়েই সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন একসময়ের তুমুল আলোচিত এবং বিতর্কিত এই কন্টেন্ট ক্রিয়েটর। কিন্তু সবচেয়ে বড় চমকটি লুকিয়েছিল তার কান্নার কারণ এবং তার মুখে উচ্চারিত একটি বিশেষ নামের মধ্যে। লাইভে এসে ডুকরে কেঁদে উঠে তিনি এমন একজনের নাম নিলেন যা শুনে রীতিমতো চোখ কপালে উঠেছে পুরো দেশের মানুষের। তিনি নাম নিলেন বর্তমান বাংলাদেশ সরকার তারেক রহমানের। হ্যাঁ দর্শক, হত্যা মামলা, নারীদের সাথে প্রতারণা, ব্ল্যাকমেইল এবং আন্দোলন দমনের মতো ভয়ঙ্কর সব অভিযোগ মাথায় নিয়ে যিনি জেলে গিয়েছিলেন, জামিনে বেরিয়েই বর্তমান সরকার তারেক রহমানকে নিয়ে একই বললেন তৌহিদ আফ্রিদি। হঠাৎ কেন বর্তমান সরকারের বন্দনা শুরু করলেন তিনি? এটি কি তার নতুন কোনো রাজনৈতিক ভোলবদল, বাঁচার আকুতি, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর সমীকরণ? তৌহিদ আফ্রিদির উত্থান পতন, ভয়ঙ্কর সব অপরাধের অভিযোগ এবং সর্বশেষ এই রহস্যময় জামিন ও কান্নার লাইভ, সবকিছুর আড়ালের সত্য আজ উন্মোচন করব আমরা। তৌহিদ আফ্রিদি বাংলাদেশের সোশ্যাল মিডিয়া জগতে একসময় এই নামটি ছিল এক বিশাল ব্র্যান্ড। ইউটিউব আর ফেসবুক খুললেই চোখে পড়ত তার স্টাইলিশ সব কন্টেন্ট, দামি গাড়ি আর দেশ বিদেশে ঘুরে বেড়ানোর ঝলমলে সব ভিডিও। কিন্তু কে জানতো এই ঝলমলে পর্দার আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার জগৎ? 2025 সালের আগস্ট মাসটি তৌহিদ আফ্রিদির জীবনের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। স্টাইলিশ কন্টেন্ট ক্রিয়েটর থেকে রাতারাতি তার পরিচয় বদলে যায় একজন ভয়ঙ্কর অপরাধী হিসেবে। তার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে আসতে শুরু করে। হত্যা মামলা, ছাত্র জনতার আন্দোলন দমনের চেষ্টা, নিরীহ মানুষদের ভয়ভীতি প্রদর্শন, নারীদের সঙ্গে প্রতারণা এবং ব্ল্যাকমেইল করার জন্য গোপন ফোন আলাপ ও ভিডিও ধারণ। সব মিলিয়ে একসময়ের জনপ্রিয় এই তারকা পরিণত হন দেশের সবচেয়ে বিতর্কিত এক চরিত্রে। গত বছরের 24 আগস্ট সিআইডি বরিশালে এক ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সেই দিন থেকেই শুরু হয় তৌহিদ আফ্রিদির জীবনের এক নতুন অন্ধকার অধ্যায়। তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগটি আসে জুলাই গণ অভ্যুত্থান ঘিরে। গত বছরের সেই রক্তক্ষয়ী ছাত্র জনতার আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে সংঘটিত হয় নির্মম আসাদুল হক বাবু হত্যাকাণ্ড। এই চাঞ্চল্যকর হত্যা মামলায় 11 নম্বর আসামি করা হয় তৌহিদ আফ্রিদিকে। শুধু আফ্রিদি একা নন, এর আগে একই মামলায় গ্রেফতার হন তার বাবা এবং মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। মামলার প্রধান আসামিদের তালিকায় ছিলেন তৎকালীন সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিত্বরা। এমন একটি হাই প্রোফাইল হত্যা মামলায় তৌহিদ আফ্রিদির মতো একজন কন্টেন্ট ক্রিয়েটরের নাম আসাটা প্রমাণ করে যে তৎকালীন ক্ষমতার শীর্ষ মহলের সাথে তার কতটা নগ্ন যোগাযোগ ছিল। গ্রেফতারের পর সিআইডি তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে এবং আদালত তাকে 5 দিনের রিমান্ডে পাঠান। রিমান্ডের শুনানিতে রাষ্ট্রপক্ষ সেদিন আদালতে যে দাবিগুলো করেছিল তা শুনে শিউরে উঠেছিল গোটা দেশ। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জোরালো প্রমাণসহ দাবি করেন যে আদালতের সময় তৌহিদ আফ্রিদি সরাসরি লাইভে এসে তৎকালীন প্রভাবশালী দলগুলোকে আন্দোলনকারীদের বিরুদ্ধে উস্কে দিয়েছিলেন। তিনি তার বিশাল ফলোয়ার বেসকে ব্যবহার করে সাধারণ ছাত্রদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়েছিলেন। কিন্তু এর চেয়ে ভয়ঙ্কর অভিযোগটি ছিল ব্ল্যাকমেইলিংয়ের। আফ্রিদি তার ক্যাডার বাহিনী দিয়ে আন্দোলনরত ছাত্রদের ধরে এনে ভয় দেখিয়ে তাদের নগ্ন ভিডিও ধারণ করে রাখতেন। এই ভিডিওগুলো দিয়ে তিনি ছাত্রদের ব্ল্যাকমেইল করতেন যেন তারা আর আন্দোলনে যোগ না দেয়। একজন কন্টেন্ট ক্রিয়েটর যাকে তরুণীরা আইডল মানত, সে কিভাবে নিজের দেশের তরুণদের সাথে এমন পৈশাচিক এবং বিকৃত আচরণ করতে পারে তা ভেবে সাধারণ মানুষ স্তব্ধ হয়ে গিয়েছিল। তবে তৌহিদ আফ্রিদিকে ঘিরে নাটকীয়তা শুধু রাজনীতির মাঠেই সীমাবদ্ধ ছিল না। গ্রেফতারের পরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে তার একের পর এক গোপন ফোন আলাপ এবং ব্যক্তিগত কেলেঙ্কারির খবর। এর মধ্যে সবচেয়ে বড় বিস্ফোরণটি ঘটে যখন আলোচিত মুনিয়া মৃত্যুকাণ্ডে তৌহিদ আফ্রিদির নাম নতুন করে সামনে আসে। ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডে মুনিয়ার সঙ্গে আফ্রিদির অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়। পরিস্থিতি আরও ঘোলাটে হয় যখন আরেকজন নারী প্রকাশ্যে এসে অভিযোগ করেন যে আফ্রিদি তাকে ব্ল্যাকমেইল করার সময় হুমকি দিয়ে বলেছিলেন, মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে, কথা না শুনলে তোমারও ঠিক সেরকম অবস্থা হবে।
এরপর থেকেই নেট দুনিয়ায় নতুন করে প্রশ্ন ওঠে মুনিয়ার সেই রহস্যময় মৃত্যুতে আসলে তৌহিদ আফ্রিদির ভূমিকা কতটা ছিল। এদিকে যার সাথে আফ্রিদি সবচেয়ে বেশি ভিডিও বানাতেন সেই ঘনিষ্ঠ বন্ধু ও কন্টেন্ট ক্রিয়েটর তানভীর রাহির একটি লাইভ বক্তব্য নেট দুনিয়ায় ব্যাপক আলোড়ন তোলে। রাহি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আফ্রিদির আসল মুখোশ খুলে দেন। রাহি দাবি করেন ক্যামেরার সামনে আফ্রিদি আর ক্যামেরার পেছনের আফ্রিদি সম্পূর্ণ আলাদা দুজন মানুষ। ক্যামেরার বাইরে আফ্রিদি ছিলেন এক ভয়ঙ্কর চরিত্রের মানুষ। রাহি জানান সামান্য রাগ উঠলেই আফ্রিদি তাকে এবং অন্যান্য টিম মেম্বারদের চামড়ার বেল্ট দিয়ে নির্মমভাবে মারধর করতেন। তিনি সবসময় নিজের রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার ভয় দেখাতেন। এছাড়া বিভিন্ন নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়া এবং পরে তাদের ছুঁড়ে ফেলার অসংখ্য অভিযোগও রাহি প্রকাশ্যে আনেন। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা সে সময় গণমাধ্যমকে জানিয়েছিলেন তৌহিদ আফ্রিদির মোবাইল, হার্ড ডিস্ক ও ম্যাকবুক সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষা করার পর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর অনেক তথ্য মিলেছে। সেই ডিভাইসে প্রমাণ পাওয়া যায় যে গণ অভ্যুত্থানের সময় তিনি সরাসরি সরকারপন্থী প্রচারণা এবং আন্দোলন দমনের পরিকল্পনায় জড়িত ছিলেন। এতগুলো ভয়ঙ্কর অভিযোগ, হত্যা মামলার আসামি এবং সুস্পষ্ট ডিজিটাল প্রমাণের পরও চলতি বছরের মে মাসে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পৃথক একটি হত্যা ও হত্যা চেষ্টা মামলায় তৌহিদ আফ্রিদির জামিন বহাল রাখেন। আর এই জামিনের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র প্রতিক্রিয়া এবং নতুন আলোচনা। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, এত বড় হাই প্রোফাইল মামলার একজন আসামি যার বিরুদ্ধে এত অকাট্য প্রমাণ, সে মাত্র 7 মাসের মাথায় এত দ্রুত জামিন পেল কিভাবে? আর এই সমস্ত বিতর্কের আগুনে ঘি ঢেলেছে জামিনে মুক্ত হওয়ার পর তৌহিদ আফ্রিদির সেই আলোচিত লাইভ ভিডিও। কারাগারের 4 দেওয়াল থেকে বেরিয়ে এসে নিজের সেই পুরনো দামি গাড়িতে বসে তিনি যখন ফেসবুক লাইভে আসেন তখন তাকে দেখে চেনার উপায় ছিল না। সেই স্টাইলিশ আফ্রিদি যেন পুরোপুরি বিধ্বস্ত। লাইভে এসে তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করেন। তিনি বলেন যে তিনি পরিস্থিতির শিকার ছিলেন, তাকে জোর করে অনেক কিছু করানো হয়েছিল। কিন্তু লাইভের সবচেয়ে চমকপ্রদ অংশটি আসে যখন তিনি হঠাৎ করেই বর্তমান বাংলাদেশ সরকার তারেক রহমানের প্রসঙ্গ টেনে আনেন। কান্নায় ভেঙে পড়ে আফ্রিদি বলেন, আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু বর্তমান সরকার তারেক রহমান সাহেবের মতো বিশাল হৃদয়ের মানুষেরা যদি আমাকে ক্ষমা না করেন তবে আমি কোথায় যাব? তিনি দেশের তরুণদের জন্য নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন। তিনিও চান এই দেশের সংস্কার হোক। আমি সেই নতুন বাংলাদেশের অংশ হতে চাই, আমাকে একটা বার সংশোধনের সুযোগ দেওয়া হোক। আফ্রিদির এই লাইভ মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। সবাই স্তব্ধ হয়ে যান এই ভেবে যে আফ্রিদি কয়েক মাস আগেও সাবেক সরকারের শীর্ষ ব্যক্তিদের সাথে সেলফি তুলতেন, আজ তিনি কিভাবে বর্তমান সরকার তারেক রহমানের বন্দনা করছেন। বিশ্লেষকরা বলছেন এটি আসলে তৌহিদ আফ্রিদির বাঁচার এক নতুন এবং চতুর কৌশল। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের বর্তমান নেতৃত্ব অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। আফ্রিদি হয়তো বুঝতে পেরেছেন যে এই নতুন বাংলাদেশে টিকে থাকতে হলে এবং নিজের নামে থাকা ডজন খানেক মামলা থেকে রেহাই পেতে হলে তাকে বর্তমান বাংলাদেশ সরকারের সহানুভূতি আদায় করতে হবে। আর সেই সহানুভূতি পেতেই কি তিনি লাইভে এসে এই কান্নার নাটক সাজিয়েছেন এবং বর্তমান সরকার তারেক রহমানের নাম ব্যবহার করেছেন? তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে ওঠা এই ভয়ঙ্কর অভিযোগগুলোর সত্যতা শেষ পর্যন্ত হয়তো দেশের আদালতেই প্রমাণ হবে। কিন্তু এ কথা আজ শতভাগ নিশ্চিত যে গ্রেফতার থেকে শুরু করে এই রহস্যময় জামিন এবং সর্বশেষ বর্তমান সরকার তারেক রহমানকে নিয়ে এই কান্নার লাইভ, এই পুরো সময় জুড়ে দেশের আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটরকে ঘিরে তৈরি হয়েছে রহস্য, বিতর্ক আর নাটকীয়তায় ভরা এক নতুন অধ্যায়। সুপ্রিয় দর্শক, তৌহিদ আফ্রিদির এই দ্রুত জামিন পাওয়াকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় লাইভে এসে বর্তমান বাংলাদেশ সরকার তারেক রহমানকে নিয়ে তার এই কান্নাকাটি পুরোটাই একটি সাজানো নাটক এবং নিজের বাঁচানোর নতুন কৌশল, নাকি আসলেই নিজের ভুল বুঝতে পেরেছে? অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। রাজনীতি, অপরাধ এবং বিনোদন জগতের অন্দরমহলের এমন সব এক্সক্লুসিভ খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।